সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন ডিংস সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। সাইদ আবদুল্লাহ, রাজনৈতিক বিশ্লেষক। ধন্যবাদ। এরপর আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। মনিরা, স্বাগত আপনাকে। সাইদ আবদুল্লাহ, আপনি জানেন নির্বাচন ঘিরে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে চারদিকে, বিশেষ করে ওসমান হাদির উপর গুলির ঘটনার পর পরিস্থিতিটা অন্যদিকে মন নিয়েছে। এই যে পরিস্থিতি, এর মধ্যে ল অ্যান্ড অর্ডার অবস্থাটা খুবই এখনও নাজুক। এখনও মানুষ বিশ্বাস করতে পারছে না যে এই পরিস্থিতিতে নির্বাচন হবে কি না, নানা গুজব চলছে। এই অবস্থায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে কি আপনি মনে করেন একটি আদর্শ নির্বাচনের জন্য এই পরিস্থিতির সহায়ক ভূমিকা পালন করবে? ধন্যবাদ মতি ভাই, একই সাথে বাংলা ভিশনের যারা দর্শক আছেন এবং আমার সহ আলোচক যিনি আছেন তাকেও। তো প্রশ্নগুলোর উত্তরটা যেটা হবে, উত্তরগুলো আসলে অনেক বেশি ফ্রাস্ট্রেটিং, কিন্তু তার আগে আমি ফ্রাস্ট্রেশনটা ঝাড়ার আগে আমি কয়েকটা প্রেক্ষাপট একটু উল্লেখ করতে চাই। ইলেকশনের তফসিল যেদিন ঘোষণা করা হলো, সেই টাইমটা থেকে ইন পার্টিকুলার সন্ধ্যা 6টার সময় ঘোষণা করা হয়েছিল, পরের 24টা ঘন্টাও পার হইতে পারে নাই। শুক্রবার দিন জুমার নামাজের পরে ওসমান হাদিকে এইভাবে একেবারে প্রকাশ্য দিবালোকে এইভাবে শ্যুট করা হলো। বলে রাখা ভালো, শ্যুট যারা করেছে, ধারণা করা হচ্ছে তারা ওই ইনকিলাব মঞ্চে আগেও গিয়েছে, তার পাশে বসেছিল, তার সাথে ইলেকশনের ক্যাম্পেইন করেছে, এবং ওই দিনও যেদিন তারপর গুলিটা চালানো হয় ওই দিনও তার পাশেই ক্যাম্পেইনে ছিল। এবং সেই ধরনের ব্যক্তি গুলিটা করলো, এবং করার পরে তাদের অবস্থা কি এখন পর্যন্ত, আমরা অনেক জায়গায় অনেক স্পেকুলেশন আছে, কিন্তু আমরা তো আসলে একদম কনক্রিট ভাবে বলতে পারি না যে তারা দেশের ভেতরেই আছে কি বাইরে আছে। তো সবার আগে আমি বলবো যে ওসমান হাদি সিঙ্গাপুর থেকে কোথাও নেওয়া হবে কিনা জানি না, আল্লাহ আমাদের ভাইকে আমাদের ভেতরে ফেরত নিয়ে আসো। আমাদের রাজনীতির জায়গায় হয়তো বা কিছুটা মত পার্থক্য আছে, অনেক জায়গায় আমরা বিভিন্ন জায়গায় আর্গুমেন্টও করি, কিন্তু দিন শেষে আমরা চাই যে একটা সুন্দর বাংলাদেশ। সেই জায়গায় ওসমান হাদিকে যেভাবে এভাবে প্রকাশ্য দিবালোকে যেভাবে গুলিটা করা হয়েছে, সেটা আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে ওসমান হাদি পরবর্তীতে কি করবে না করবে আমি এটা জানি না, শুধুমাত্র সে যদি আমাদের কাছে ফিরে আসে, ফিরে আসাটাই আমার কাছে মনে হয় মেডিকেল সায়েন্সের জায়গায় একটা মিরাকেল হয়ে যাবে। এবং ওপরওয়ালার কাছে আমি সত্যি সত্যিই চাই যে ওসমান হাদি আবার ফেরত আসুক, তার যে সন্তানটা আছে 10 মাসের, সে তার বাবাকে ফেরত পাক, তার যে স্ত্রীটা আছে সে তার স্বামীকে ফেরত পাক, তার যে বাবা মারা যারা আছে তারা তার সন্তানকে ফিরে পাক, এবং আমরা আমাদের আর একজন সহযোদ্ধাকে ফেরত পাই। সেটা আমাদের একদমই খুব কোর ভেতরের চাওয়াটা। এরপর আসি বিশ্লেষণের জায়গাটাতে। তাই আমাদের দুইটা ব্যাপার মাথায় রাখাটা জরুরি। এই যে ইনকিলাব মঞ্চেও যে ওই ছেলেগুলা ঘাতকরা যেতে পারলো, তার মানে অনেক জায়গায় এভিডেন্টলি এই ট্যাগের লোকজন যারা অতীতে সার্কুলেট করতো বিভিন্নভাবে, তারা কিন্তু মিশে যাওয়ার স্পেসটা পাচ্ছে। যেন তেন স্পেস না যে রাস্তায় যাচ্ছে না এসে হ্যান্ডশেক করেছে, এটা না, বরং ওই সেন্টারে তারা বসেছে, কাজ করেছে, তারপরে গিয়ে ইলেকশনের ক্যাম্পেইনটা চালাচ্ছে। এই যে মিশে যাওয়ার জায়গাটা, এটা এই জায়গা থেকে আছে। আবার যাদেরকে ধরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে আসলে জাস্টিফাইড ওয়েতে লিগ্যাল মেকানিজমের ভেতর দিয়ে তারা যাচ্ছে কিনা, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। তার কারণ কি, কেউ যদি অস্ত্র মামলায় অ্যারেস্টেড হয়, তার একটা ফিক্সড প্রসিডিওর আছে, সেই টাইমের আগে, নির্দিষ্ট টাইমের আগেই কেউ জামিনে বের হচ্ছে কিনা, বা এই ব্যাপারগুলো গভর্নমেন্ট কিভাবে ডিল করছে, এটাও দেখাটা অত্যন্ত জরুরি ছিল। যদিও বলা হচ্ছে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু অনেক জায়গায় বিচার বিভাগ কিভাবে কাজ করে এটা কানার ভাই অন্ধও জানে, বারবার করে আমরা ওই চর্বিত চর্বণের দিকে যেতে চাচ্ছি না। তারপরের স্টেজ, এইটা হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেজ আমার কাছে মনে হয়। ইলেকশন একটা করতে হলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো রাখতেই হবে, এর কোনো বিকল্প নাই। তো আমাদের ল অ্যান্ড অর্ডার দেখার জন্য আমরা যদি চিন্তা করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্বে আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, অন রেকর্ড বলছি, উনি একজন 3 স্টার লেফটেন্যান্ট জেনারেল ছিলেন, এবং ওনার কথাবার্তা, চাল চলন, অ্যাক্টিভিটিস সবকিছু দেখে আমার মনে হয় অনেক লেফটেন্যান্ট জেনারেলের লজ্জা পাওয়া উচিত। যে উনি, আমি দেখেছি, ধরেন যে ওই রাস্তাঘাটে ওনাদের আমরা কি চাই, উনি কতটা ভালো মানুষ এটা তো পিআর ক্যাম্পেইন করে আমাদের দেখানোর দরকার নাই। আমরা যেটা দেখতে চাই উনি ইফেক্টিভ কিনা। একটা সিঙ্গেল দিনের জন্য আমার কাছে কখনো এই মানুষটাকে মনে হয় নাই যে উনি একজন ইফেক্টিভ মানুষ। রাদার উনি কি করেছে দেখবেন, পিআর ক্যাম্পেইন। এই সরকারের আমি সবসময় একটা কথা বলি যে এই সরকারের একটা চমৎকার গুণ আছে, সেটা হলো এটা কি করে না করে সেটা পরের হিসাব, কিন্তু পিআর ক্যাম্পেইনটা খুব ভালো মতো করতে পারে।
যেমন ধরেন যে ওসমান হাদি মারা যাওয়ার পরে দেশ থেকে তার ঘাতকটা ধরা পড়লো কিনা, চলে যেতে পারলো কিনা, এটার চেয়েও আগে তারা দেখতে পারে যে প্যারাশুট থেকে জাম দিবে, হঠাৎ করে হেলমেটে ওসমান হাদির ছবিটা থাকলে এটাকে দারুণভাবে তারা ব্র্যান্ডিং করতে পারে। একজন নাগরিক হিসেবে আমার কোনটা বেশি মাত্রায় জরুরি? ওসমান হাদির ঘাতকরা যাতে অ্যারেস্টেড হয়। দেখবেন সেই জায়গাটা বাদে এই সরকার তাদের অনেক কাজ করেছে যেটা আসলে হয়তোবা সেকেন্ড স্টেজের কাজ, থার্ড স্টেজের কাজ। তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি আগেও দেখেছি যে ওই মাংসের ভেতরে আলু আছে কি নাই, পটলের দাম বাড়লো কিনা, এই পুলিশ সদস্য আম খাইতে পারছে কিনা, অমুক করছে কিনা, তমুক সমস্যা, এইটা আবার তিনি জিজ্ঞাসা করেন এবং ক্যামেরাটা সামনে রেখে, যাতে করে এইটা মানুষ দেখে এবং বলার পরে বলতে পারে যে একেবারে এত চমৎকার, মানে আশরাফুল মাকলুকাতদের ভেতরে এই ক্যাটাগরির স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে আর কখনো ছিল না। কিন্তু আমি সবসময় বলি যে খেলার মাঠে নামার পরে আমি দেখতে চাই যে প্লেয়ার 4 ছক্কা মারতে পারে কিনা, উইকেট পাইতে পারে কিনা। খেলার মাঠে নামার পরে কে কতটা ভালো মানুষ চমৎকার করে সালাম দেয় এটা আমি দেখতে চাই না, কারণ তাকে যে কারণে বসানো হয়েছে আমি ওই অ্যাকশনটা দেখতে চাই। উনাকে আজ অবধি আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে অথর্ব একজন উপদেষ্টা। ওসমান হাদির ঘাতকদের ধরার চেয়েও দেখবেন যে অন্য কাজে মনোযোগটা বেশি। একই সাথে ইলেকশন কমিশন শুধুমাত্র একজন উপদেষ্টা কি পরিস্থিতি সামাল দিতে পারবে? পারে না। তারপরে আসছি, দেখেন সেই দোষটাকে অনেক জায়গায় ডাইভার্ট করা যায়। তো ওনার মন্ত্রণালয় আছে, পুলিশের যারা আছে তাদের প্রত্যেকের অ্যাসেসমেন্ট, ইনারা তো অনেকদিন যাবত আছেন, সেই অ্যাসেসমেন্টটাকে ঠিকমতো করা হয়েছে? শুধু এই এক ওসমান হাদির ঘটনা না, এর আগে ইলেকশনের ক্যাম্পেইনে আরো একজন প্রার্থী চট্টগ্রামে গুলি খেয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্যকে যেভাবে মারা হয়েছিল, এবং তারপরে দুই একজন পত্রিকার দুই একজন সাংবাদিক ছিলেন যারা তখন বিদেশ ছিলেন, আবার দেশে এসেছেন, একটা দলের প্রার্থীও হয়েছেন। উনারা মন্দির আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে সরদুদ্দিনের পাশে চাকু খেয়ে ছেলেটা মারা গেল, সেও কিন্তু 1 জুলাই যোদ্ধা ছিল, ঢাকা ইউনিভার্সিটির সাম্য। তো সাম্য মারা যাওয়ার পরেও দেখবেন যে তাদের যে অথর্বপনা আচরণ ছিল সেটা নিয়ে কেউ অ্যাসেস করে নাই। অনেক জায়গায় ভুলগুলা হয়েছে, অ্যাসেস করা হয় নাই জন্য তো এই অবস্থা। এখন ইলেকশন করার জন্য আপনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্য তখন যদি চিফ ইলেকশন কমিশনার হঠাৎ করে বলে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা, নো, এইটা কোনো অবস্থাতে বিচ্ছিন্ন ঘটনা না, বরং অনেকগুলা ঘটনার অর্কেস্ট্রেটেড একটা প্ল্যান, যে প্ল্যানটা তার মাধ্যমে এক্সিকিউট করা হয়েছে এবং এই ধরনের আরো অনেকগুলা প্ল্যান এক্সিকিউট করার মাথায় আছে। কিন্তু সরকারকে এই জায়গায় আমি প্রোঅ্যাক্টিভ রোল নিতে দেখছেন। এবং আরেকটা ব্যাপার, অতীতেও দেখতাম যে অমুকে পাপি তমুকে পাপি, শেখের বিটির কোনো পাপ নেই। বর্তমানেও দেখি যে এই পাপি ও পাপি, যত ভালো সব ক্রেডিট ইউনূস সাহেবের, কিন্তু যত ব্যর্থতা ইউনূস সাহেবের কোনো ব্যর্থতা নাই, কারণ ওনাকে তো জোর করে ছাত্ররা এনে বসিয়েছে, যদি না হয় আমি চলে যাব, মানে দায়িত্ব পাওয়ার পরেও এখন পর্যন্ত এই মোড তার ভিতরে আছে। সো আমি মনে করি ইলেকশন কমিশনারের উচিত ইমিডিয়েটলি ল অ্যান্ড অর্ডার ফিক্স করার জন্য শুধুমাত্র নামেই ডেভিল হান্ট না, কাজে অন্তত পক্ষে ইফেক্টিভ হওয়া। পপুলিস্ট মন্তব্য সবাই করতে পারে, আমরা পপুলিস্ট মন্তব্য না, ফেসবুকের বড় বড় বুলি আমরা দেখতে চাই না, বরং কাজ করছে কিনা এটা দেখতে চাই, তাহলে ইলেকশন করাটা মুশকিল হয়ে যাবে। অনেক ধন্যবাদ। মনিরা, আপনার অপিনিয়ন কি? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ-আলোচক সায়েদ আব্দুল্লাহকে শুভেচ্ছা। একেবারে মানে সায়েদ আব্দুল্লাহ যেটা বললেন সেটা একেবারে হি ইজ রাইটলি সেইং, যে মানে সত্যিকার অর্থে বারবার করে তো প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হচ্ছে যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন, এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরেই যেই আসলে উদাহরণ আমরা দেখলাম, এটা আসলে কতটা বার্তা দেয় যারা আসলে প্রার্থী এবং যারা ভোটার। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় দুইটি নিয়ামক হচ্ছে প্রার্থী এবং ভোটার। ভোটারদেরই আসলে কিরকম বার্তা দিল এবং প্রার্থীরাই আসলে নিজেদের প্রচারণা কেমন করে চালাবে, সেইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করে হচ্ছে পুলিশ প্রশাসন। আমরা সেটারও উদাহরণ কিন্তু দেখলাম যে তারা কতটা অথর্ব আজকে পর্যন্ত, এই যিনি আসলে এই অপরাধী তার কিন্তু ট্রেস পাওয়া যাচ্ছে না আজকে পর্যন্ত। এবং এখানে আরও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এই সরকারের মধ্যেও একটা বিষয় আছে যে সোশ্যাল মিডিয়া আরো বড় গোয়েন্দা হয়ে উঠেছে আমাদের গোয়েন্দা বাহিনীর থেকে। মানে আমাদের গোয়েন্দা বাহিনী এটা তো পুরোপুরি একটা মানে বড় ধরনের প্ল্যানের একটা অংশ, ওসমান হাদিকে এই গুলিবিদ্ধ করার ঘটনা। তাহলে আমাদের গোয়েন্দা কিভাবে কাজ করে? তাদের কাছে কি এই তথ্য ছিল না? তাদের কাছে যদি এই তথ্য না থাকে এবং সেটা যদি ওই আমার ফেসবুকের একটা পেজ দ্য ডিসেন্ট, সেখান থেকে যদি আমার এই তথ্য বের করতে হয় যে তারা আসলে প্রথমে বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সূত্র থেকে বলা হলো তারা সে সিলেট দিয়ে পালিয়ে যাচ্ছে, সিলেটে জোরদার করা হলো আইন শৃঙ্খলা, জোরদার করা হলো, চেকপোস্ট বসানো হলো, পরে দেখা গেল তারা নাকি ময়মনসিংহ দিয়ে পালিয়ে যাচ্ছে, এবং আসলেও অপরাধী পালিয়ে গেছে কিনা সেটিও কিন্তু আমরা ঠিকমতো জানি না, কেউই জানে না। তাহলে বাংলাদেশের এই
আমি যদি বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই যে যতগুলো পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থা বলেন, এদের আসলে কি কাজ তাহলে? এবং স্বরাষ্ট্র আমি যদি বলি উপদেষ্টা যিনি, তারও আসলে এই ব্যাপারে খুব বেশি হেলদোল নেই। তিনি অপরাধীকে খুঁজে বের করার দায়ভার দিয়ে দিলেন জনগণের কাছে। তিনি বললেন যে এখন পুরস্কার ঘোষণা করা হবে। তাহলে জনগণই যদি আসলে, আমরাই যদি অপরাধীকে খুঁজে বের করি, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থেকে বিভিন্ন জায়গা সূত্র থেকেই যদি গোয়েন্দা বাহিনীর কাজটা করা হয়ে যায়, তাহলে আমাদের এত বাহিনীর কি প্রয়োজন? এবং জনগণের অর্থ নষ্ট করে তাহলে এই মানে পুলিশ গোয়েন্দা বাহিনীগুলো পালার কি দরকার? এর থেকে তো আমরা মানে এই সব বাদ দিয়ে আমরা আসলে নিজেরাই এই দায়িত্ব নিয়ে নিলেই হয়। এবং আরও বলা হচ্ছে যে যারা আসলে নির্বাচনে যারা প্রার্থী, তাদের নিজেদের সুরক্ষার জন্য এখন অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। মানে এটা খুবই হাস্যকর হয়ে গেল না? তাহলে আমার একটা দেশের গোয়েন্দা বাহিনী কাজ করছে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে না, এবং ইসি তো আরো বড় দায়িত্বহীনতার কথা বলেছে। সে বলেছে এরকম ঘটনা উনি লেজিটিমাইজ করছে যে এটা তো প্রায়ই হয়, বলতে তো ইলেকশনের সময় তো এটা খুবই স্বাভাবিক ঘটনা। তো এখানে আসলে কেউই আসলে দায় নিচ্ছে না, এবং এটার জন্য এই ঘটনাটা এত গুরুতর, এবং এটা যে একটা পরিকল্পনার একটা প্রথম ধাপ, এবং এটার ফলে যারা আসলে এই মানে কর্মকাণ্ডগুলো করতে সাহস করছে, তাদের তো কনফিডেন্স লেভেল অনেক বেড়ে গেছে। এবং আমরা কিন্তু এখনো শুনছি যে শেখ হাসিনা, এটা তো আসলে ওপেন ট্রুথ যে শেখ হাসিনা পাশের দেশে বসে এই রকম ছক তো নানান ছক করছে, এবং সে কিন্তু ওপেনলি বলছেও যে আমি ঠিক আছে, ফাঁসির আদেশ তো হয়েই গেছে, তো এখন কি করবে করুক, আমরা এখন আমাদের প্ল্যান এক্সিকিউট করি। সুতরাং এই রকম যখন অবস্থা, আমার দেশের স্বাধীনতা সার্বভৌম এই বিজয়ের মাসেই তো আমরা কথা বলছি, আমাদের দেশ এত অরক্ষিত, এবং দেশের মধ্যে অন্তর্বর্তীকালীন এটা তো সরকারহীনতার অবস্থা নাই। আমি যদি বলি যে 5 আগস্টের পরে যে 3 দিনের যে অবস্থা, সেই তখনও কিন্তু সাধারণ মানুষ মাঠে নেমে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে। কিন্তু এখন তো সরকারহীনতার পরিস্থিতি নাই, এখানে একটা সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে। এবং আমি যদি বলি যে সেই 71-এর আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে শেখ মুজিব যখন দেশে আসলেন, ওই সময়ে যেরকম জনগণের মধ্যে একটা প্রত্যাশা, এবং সেই রকম একদম আমি যদি বলি 100% সমর্থন, এবং আমি যদি বলি এরপরে জিয়া যখন ক্ষমতায় আসলেন, তখন যেরকম একদম মানুষের সমর্থন, সেই রকম একটা সমর্থনের সরকার এখন। সেই সরকার, তার নানান ব্যর্থতা আছে, সব কিছু মাফ করা গেলেও তো এই ঘটনা মাফ করা যায় না। এবং এরপরেও ওনারা বলছেন যে নির্বাচন কমিশন নাকি প্রস্তুত, আইন শৃঙ্খলা বাহিনী নাকি প্রস্তুত একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। তাহলে আমরা কিভাবে আসলে আশান্বিত হব এই পরিস্থিতি যখন বাংলাদেশে? সরকার কেন পারছে না? সরকার আসলে পারছে না কেন, এটি তো মানে আমার মনে হয় না যে তাদের আসলে খুব বেশি তারা এই ব্যাপারে আন্তরিকও। এবং এখানে আমি শুধুমাত্র সরকারের দোষ দিব ব্যাপারটা তাও না, ব্যাপারটা হচ্ছে মানে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ অন্য কেউ করবে না, তারপরে ইলেকশন কমিশনের কাজ অন্য কেউ করবে না। তবে এর মধ্যে আমি যেটা দেখি, এখানে আত্মসমালোচনার জায়গা আছে। আত্মসমালোচনার জায়গায় এই ক্ষেত্রে আমি যদি বলি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু অনেকভাবে আমরা বিভাজিত হয়ে গেছি। আমাদের মধ্যে প্রত্যেকটা বিষয় নিয়ে বিভাজন, এবং এখন পর্যন্ত যখন নির্বাচন, আমরা সবাই কিন্তু এই ব্যাপারে কোনো মানে অনৈক্য নাই যে একটা নির্বাচন আমরা সবাই চাই। একটা নির্বাচন বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই অনির্বাচিতভাবে আমরা যতক্ষণ আছি ততক্ষণই আমরা মানে অনিরাপদ। তো এই পর্যন্ত আমাদের ঐক্যের কোনো ঘাটতি নেই, কিন্তু আমরা এরপর থেকেই বিভাজিত হতে শুরু করছি। এক দল ধর্ম নিয়ে বিভাজন সৃষ্টি করছে, আরেক দল মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজন সৃষ্টি করছে। আমরা তো আসলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের আসলে এই ঐক্য প্রয়োজন ছিল। দেখেন এই শহীদ শরীফ ওসমান হাদি, তার এই গুলিবিদ্ধ করার ঘটনার পরেই আমরা আসলে কি আশা করেছিলাম, বাংলাদেশের সকল রাজনৈতিক দল তারা মাঠে নামবে, কিন্তু আমরা কি সেটা দেখতে পেয়েছি? আমরা কিছু কিছু রাজনৈতিক দলকে দেখতে পেয়েছি তারা মাঠে নেমেছে, কিন্তু এই বিষয়েও যদি আমরা ঐক্য না দেখাতে পারি, এই বিষয়েও আমরা দেখলাম যে একেবারে সেদিন সন্ধ্যা থেকেই যে ধরনের কথাবার্তা, বিভিন্ন দোষারোপ করা, এই দল ওই দলকে দোষারোপ করছে, ওই দলকে দোষারোপ করছে, এটি তো আসলে আমাদের কাম্য না। আমাদের মানে আমাদের সিকিউরিটি কনসার্ন, আমাদের নিরাপত্তার ক্ষেত্রে দেশের সব মানুষের আসলে সব রাজনৈতিক দলের আদর্শ এক এক রকম হতে পারে, কিন্তু আমার সিকিউরিটির ক্ষেত্রে, আমার নিরাপত্তার ক্ষেত্রে এবং আমাদের সার্বভৌমত্বের ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর কিন্তু ঐক্যবদ্ধ থাকা খুব প্রয়োজন। অনেক ধন্যবাদ। সাইদ আব্দুল্লাহ, বিভাজন কি অনিবার্য ছিল? বিভাজন অনিবার্য ছিল কিনা তার আগে আমি বলি, আমি আর আপনি যখন দুইজন আলাদা আলাদা মানুষ, আমরা তো প্রত্যেকটা পয়েন্টে একমত হব না। হয়তোবা একটা পয়েন্টে আপনার একটা ভিউ পয়েন্ট থাকবে, মনিরাপার একটা ভিউ পয়েন্ট থাকবে, আমার একটা কমন পয়েন্ট তো থাকবে। কিন্তু কমন পয়েন্টটা যেটা হওয়া উচিত ছিল, মনিরাপার কথা খুব মনোযোগ দিয়ে খেয়াল করছিলাম,
এবং একটা পয়েন্টে আপনার সাথে তো অনেক আর্গু করেছি অনেক টক শোতে, ইলেকশনটা যে খুব জরুরি এই ব্যাপারে কিন্তু আমরা থরলি বলে গেছি। এবং এটা বলার কারণে অনেক জায়গায় এই যে ডিজিটালে যখন এই কন্টেন্টগুলো যায় বা অনেক জায়গায় যে ইলেকশন চায় কত বড় পাপ করে ফেলছে, কিন্তু টাইম একটু গড়ানোর সাথে সাথে সবাই এটা বুঝতে শিখছে যে ইলেকশনটা খুব জরুরি। একটা অনির্বাচিত সরকারের হাতে ওই ক্যাপাসিটি থাকে না যে একটা দেশে, এটা তো একটা যন্ত্র, এই যন্ত্রটার অনেকগুলা অংশ আছে, সবগুলো অংশকে কবজায় নেওয়াটা সম্ভব হয় না, তখনই এই জাতীয় বিশৃঙ্খলাটা তৈরি হয়। আপনি ধরেন যে উপদেষ্টা পরিষদ, আমি চিন্তা করি যে এই যে গুটি কয়েক মানুষজন যারা অনেকেই অনেক উপদেষ্টাকে চিনেন না, লেটস সে আমি এই টিভি স্ক্রিনের দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে যদি হঠাৎ করে প্রশ্ন করি, স্বাস্থ্য উপদেষ্টার চেহারা কি আপনাদের মনে পড়ে? সমাজ কল্যাণ উপদেষ্টার চেহারা মনে পড়ে? বা হঠাৎ করে একটু চিন্তা করেন তো যে কৃষি উপদেষ্টাটাকে দেখেন, হঠাৎ করে ভিমড়ি খাবে কৃষি উপদেষ্টাটা আবার কে? তারপর দেখবেন যে মৎস্য উপদেষ্টাটাকে, এই ধরনের অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর যারা দর্শক আছেন নিশ্চয়ই তারাও এখন একটু ভিমড়ি খেয়ে খোঁজাখুঁজি শুরু করবে। তার মানে হইল এটা যতটা বড় কলেবর হওয়ার কথা ছিল সেটা হয়নি। ইউনূস সাহেব হয়তো মনে করেছেন তার যারা অনুগত, তার যারা আশেপাশে আছেন তার বাইরে বড় করা যাবে না, ঠিক আছে, সেটা হইল। এবং এই জায়গাতে ক্যাপাসিটির অভাব ছিল, তাদের ইন্টেনশন হয়তো বা ভালো ছিল, কিন্তু ইন্টেনশন ভালো থাকলেও এত বড় একটা যন্ত্র চালানোর জন্য যে ক্যাটাগরির মানুষজন দরকার ছিল সেটা তো ছিল না। তার মানে উচিতটা ছিল যে ঠিক আছে আমরা অনেক কিছু চেঞ্জ না করে যে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ইলেকশন করতে হবে, ভাষাগত দিকে এটা না করে তারা বলল যে আমরা সবচেয়ে ভালো ইলেকশনটাই করতে চাই, তার জন্য ভাই আমরা কাজ করতেছি। মানুষ এই কাজটা দেখলেই বুঝতো যে না, তারা স্মরণকালের সর্বশ্রেষ্ঠ ইলেকশন করতে চায়। তারা এটা বলার পরে মানুষ কেন হাসে? মনির আমাদের মতো মানুষ কেন হাসে? তার কারণটা হলো তারা যা বলতে চায় তা মুখ দিয়ে তারা করার মতো ক্যাপাসিটিটা রাখে না। এই জন্য বিভাজন অনিবার্য হবে না কেন? তার কারণ আপনি অনেক জায়গায় জোর যার মুল্লুকতারের মতো অনেক কাজ করতে গেছেন। দেখেন, বিভাজনের কথা বলেন, আমি জাস্ট একটা ইভেন্টের কথা বলি, জাতিসংঘে যে 3টা রাজনৈতিক দলের প্রতিনিধি নিয়ে যাওয়া হইল, আমাদের প্রত্যেকেরই পলিটিক্যাল বায়াসনেস আছে টুকটাক, কিন্তু আমার কথাটা হলো আমার পলিটিক্যাল বায়াসনেস যদি থাকেও কোথাও, ইয়েট উনি যে মাত্র 3টা দলের 2জন করে 6জন প্রতিনিধি নিয়ে গেলেন, ওনাকে কে বললো যে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে এই 3টা দলই একমাত্র দল? গণ অধিকার পরিষদের মতো দল ছিল না যারা 18 থেকে, তারাও তো একটা আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে চলে আসছে। এমন আরো অনেক দল ছিল, যদি 6টা দল থেকে 6জনকে নিয়ে যেত মহাভারত অশুদ্ধ হয়ে যাইতো। কিন্তু উনি কিন্তু তা করেন নাই। প্রত্যেকটা জায়গায় উনি এই যে নিজস্ব ক্যাপাসিটিতে নিয়ে গেলেন, অটোমেটিক উনি তো বিভাজনের বীজতে এই সরকার নিজের থেকে বপন করেছে। আবার প্রত্যেকটা ঘটনা ঘটলেই দেখবেন এর দোষ ওর দোষ বিভিন্নভাবে চাপায় দেওয়ার চেষ্টাটা করে। আপনি যদি সারা দুনিয়া না ঘটার চেষ্টা করে খুবই ফোকাস থাকতেন যে ঠিক আছে আমরা ন্যূনতম সংস্কারের একটু ম্যান্ডেটটা তৈরি করছি, ইলেকশনটা খুব বেশি মাত্রায় জরুরি, ইলেকশনের দিকে যাচ্ছে আর 2-1টা কাজ করছি, মানুষ কিন্তু মেনে নিত। কিন্তু উনারা এত বড় কলেবরটা তৈরি করেছেন, সেই কলেবরের অনেক কিছু এক্সিকিউট করার মতো ক্যাপাসিটি তাদের নাই। এই সরকারেরই মনে হয়েছে তাদেরই এসে করিডোর দিব কি দিব না সেটা নিয়ে প্ল্যান করি, পোর্টের কাজ করব কি করব না সেটা নিয়ে আমরা প্ল্যান করি। এই সরকার এমন অনেক কিছু করার চেষ্টা করছে যেটার চেয়ে একটা ইলেকশন করার জন্য যেসব ইভেন্ট জরুরি ছিল সেই দিকে মনোযোগী হওয়াটা দরকার ছিল। যখন এটা হয় নাই, রাজনৈতিক দলগুলো তো খোটাখুটি করতেই থাকবে, কিন্তু তাদের যদি একটা প্যারামিটারের ভিতরে বেঁধে দেওয়া যায় তো সেই কাজটা সুচারুভাবে হইতে পারতো। যেমন শাহাবুদ্দিন আহমেদ ছিলেন রাষ্ট্রপতি, ওই 90-এর ওই দীর্ঘ স্বৈরাচারের পরে উনি যে দায়িত্বটা নিলেন, বিচারপতির পদ ছেড়ে এসে দায়িত্ব নিলেন, আর পরে বিচারপতির পদ ছেড়ে গেলেন। ওই ওনার জন্য তো একটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টেরও দরকার হয়েছিল। তো উনি 3 মাসের ভেতরে প্রশাসনকে কিভাবে কবজায় এনেছিলেন, উনি 3 মাসের ভেতরে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে কবজায় নিয়ে এসেছিলেন, যে বাংলাদেশের ইতিহাসের ইলেকশনের হিস্ট্রি ঘাটতে গেলে সবচেয়ে মোটামুটি ফেয়ার ইলেকশন তো মনে হয় ওই 91-এর ইলেকশনটাই বলা যায়। তো উনি এই যে করতে পারলেন 3 মাসের ভেতরে, তার কারণ কি উনি ওনার ফোকাস টার্গেটটা খুব ভালো মতো বুঝতে পেরেছিলেন যে দিস ইজ মাই ফোকাস পয়েন্ট। অন্যদের মতো আপনি সারা দুনিয়া ঘেটে খাইতে গিয়ে কিছুই করতে পারলেন না, এটার চেয়ে আপনি 3টা কাজ আইডেন্টিফাই করলেন, 3টা কাজই করলেন, এটা বেশি গুরুত্ব পাইতো। সো সরকার অনিবার্যভাবে ব্যর্থ হওয়ার কথাই ছিল, যেহেতু উনি অনেক লম্বা করেছেন, ইন্টেনশন নিয়ে আমার কোনো ঘাটতি নেই। এবং এই বিভেদের জায়গাটাও এমনভাবে আপনি সাইন করাবেন একটা কথা বলে, পরে এসে বলবেন যে না এইটা এইভাবে হবে, তাহলে আপনি যে সাইনটা করাইলেন, সাইনটা করানোর পরে কি তারপরে কি আর কোনো মন্তব্য করা উচিত? কিন্তু সরকার তার পজিশন চেঞ্জ করেছে। এই পজিশন চেঞ্জ করার জন্য আপনি যে ফ্লাড গেট উন্মুক্ত করেছেন, করার কারণে অন্য একটা রাজনৈতিক দল পরে এসে বলতেই পারে আমি আগে এটা চাই নাই, এখন আমার মনে হচ্ছে আমার এটা চাওয়া দরকার, আমি এটা চাই। সো এই জায়গাগুলো সরকার তো ক্রিটিক্যালি হ্যান্ডেল করতে পারে নাই। এবং রাজনৈতিক দলগুলোকে আমরা সারাক্ষণ কি মনে করব যে রাজনৈতিক দলগুলোকে একটা রুমের ভেতরে, মানে চিড়িয়াখানায় কি হয়, একটা পশুকে নিয়ে যেয়ে একটা গন্ডির ভেতরে বেঁধে দেওয়া হয়। আমরা মনে করেছি রাজনৈতিক দলগুলোকে বোধহয় একটা রুমের ভেতর গিয়ে কেউ ভাল্লুক, কেউ জিরাফ, কেউ বাঘ, কেউ খরগোশ সব এক রুমে দিয়ে বসে থেকে তারপর বলবে এই তোমরা গন্ডগোল করো না, তোমরা ঐক্যমত হও। এইভাবে হয় না, প্রত্যেকের একটা ইকো চেম্বার থাকে।
ওই ব্যাপারটা নষ্ট করে আপনি কৃত্রিমভাবে যাই করার চেষ্টা করেন, গ্যাঞ্জাম একটা অবধারিতভাবে লাগবেই। এবং নাটের গুরুরা তো আছেই চারপাশে, নাটের গুরুরা চুপচাপ বসে থেকে দেখবে আর হাততালি দিবে, এভাবে আসলে হয় না। সাইদ আব্দুল্লাহ, এই পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ। সময় হলো দর্শক বিরতি নেয়ার, আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। মনিরা শারমিন এবং সাইদ আব্দুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে। বিরতির পরে আসলে মনিরা আপনাকে যে আসছে সেটা হচ্ছে যে আপনি জানেন যে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটা উত্তেজনা চলছে, রাষ্ট্রদূত তলব হচ্ছে, পাল্টা তলব হচ্ছে, নানা ঘটনা সামনে আসছে। বিশেষ করে উসমান হাদির এর উপরে হামলার পরে এই বিষয়টাকে অন্যদিকে মন নিয়েছে বিষয়টা। তারপর সর্বশেষ যেটা এনসিপি নেতা হাসান আব্দুল্লাহর একটা মন্তব্য, এটাও কিন্তু ঢাকা দিল্লি সম্পর্কের মধ্যে যুক্ত হয়েছে। তো আপনি নিশ্চয়ই জানেন যে হাসান আব্দুল্লাহ কী বলেছেন, তো সেটা নিয়ে আপনাদের দলের সিদ্ধান্তটা কি? দেখুন, দলের সিদ্ধান্ত বলতে এটা তো আসলে দলীয় বক্তব্য না। উনি একটি সমাবেশে উনি এই বক্তব্যটি দিয়েছেন, কিন্তু আমরা স্ট্রংলি যেটা বলি সেটা হচ্ছে দল থেকে আমরা এই বক্তব্যটি এন্ডোর্স করি না। কারণ স্বাভাবিকভাবেই এটি আসলে আমরা অন্য যে কোনো আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যেই সম্পর্ক, আমাদের ভারতের সাথে সেই ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে। আমরা এইটা সবসময়ই এই স্ট্যান্ডেই আছি। হাসনাত আব্দুল্লাহ যে বক্তব্যটি দিয়েছেন, উনি আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে উনি অনেকটা, যেহেতু শরীফ ওসমান হাদির ওনার বিষয়েই যে সমাবেশটা ছিল, সেই সমাবেশেই এবং স্বাভাবিকভাবে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আসলে, যেহেতু শরীফ ওসমান হাদি উনি কিন্তু সবসময় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছেন, এবং যেখানে আসলে এই মুহূর্তে ভারতের যে রোলটা, আমরা যদি সেই দিকে তাকাই, সেটা হচ্ছে যে এই যে হাসিনা পলাতক এবং বাংলাদেশে সাধারণ মানুষ গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে কিন্তু মানে সে পালাতে বাধ্য হয়েছে। সুতরাং সেই জায়গা থেকে যখন ভারত এই মানে সেই আসামি, একজন ফাঁসির আসামিকে তারা হচ্ছে রেখেছে, এবং সেই জায়গা থেকে যখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে বিভিন্নভাবে যে তাকে আসলে ফেরানোর ব্যাপারে, যেহেতু অপরাধী প্রত্যর্পণ চুক্তি আছে, সুতরাং সেই জায়গা থেকে কিন্তু সেরকম আমরা সেই জায়গা থেকে ভারতের হাইকমিশন থেকে কিন্তু সেই ধরনের আমরা রেসপন্স কিছু পাইনি। বরং দেখা গেছে যে তাকে একটা শেল্টার দিয়ে রাখার এক ধরনের প্রবণতা দেখা গেছে। এবং দেখেন, রিসেন্ট যখন হাদির যেই এই তাকে হত্যার চেষ্টার যে অপরাধী, সেও কিন্তু বিভিন্নভাবে বলা হচ্ছে সে ভারতে গেছে। সুতরাং ভারত কি তাহলে অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠল কিনা? এবং এরকম যদি আমার একেবারে পার্শ্ববর্তী একটা দেশ হয়, এরকম যে আসলে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য থ্রেট, এবং আপনি খুব গুরুত্বপূর্ণভাবে দেখবেন যে অনেক সময় আমরা দেখি ভারতের নরেন্দ্র মোদী এর আগে অনেকবার টুইট করেছেন এরকম, যে বাংলাদেশের এই বিজয় দিবস বা বাংলাদেশের স্বাধীনতাটাকে তারা আসলে পাক ভারত যুদ্ধ হিসেবে দেখাতে চায়, অথচ বাংলাদেশে আমরা দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ আমরা স্বাধীন করেছি। সুতরাং সেই যে আমাদের স্বকীয়তা, এটি নিয়েও প্রশ্ন তোলে তারা। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় যে ওইটা মানে হাসনাত আব্দুল্লাহর ওই বক্তব্যটি কিন্তু হচ্ছে আবেগতাড়িত, যেহেতু শরীফ ওসমান হাদির বিষয়ে কথা হচ্ছিল, এবং এই যে ভারতীয় যে আগ্রাসন, এই আগ্রাসনের বিরোধিতা কিন্তু আমাদের সবারই করতে হবে। এই হাসিনাকে আমরা দেখেছি যে হাসিনা সে বাংলাদেশে 3টি নির্বাচনে অনির্বাচিত থেকেও একটি জাস্ট আমিডামি ইলেকশন করে এবং রাতের ভোট করে কিন্তু সে কিন্তু টিকে থেকেছে। এই টিকে থাকার সবচেয়ে বড় জ্বালানি আসলে দিয়েছে ভারত থেকে। সুতরাং সেই কথাও যদি আমরা বিবেচনা করি, এখানে কোনোভাবেই বাংলাদেশ অন্য কোনো একটি দেশের করায়ত্ত হতে পারে না, সেটা থাকতে পারে না। এই ব্যাপারে কিন্তু আমাদের আবার একটা ঐকমত্যে আসার সুযোগ আছে। তবে সেটি অবশ্যই ভারত যদি এটি মনে করে, ওখানে কিন্তু যখন হাসনাত আব্দুল্লাহ কথাটি বলেছে, সেখানে কিন্তু একটা শর্তযুক্ত আছে যে ভারত যদি এই বিষয়গুলো চালিয়ে যেতে থাকে, ভারত যদি অপরাধীদের শেল্টার দিতে থাকে, ভারত যদি আমাদের স্বাধীনতা, আমাদের নিরাপত্তাতে হস্তক্ষেপ করে, তাহলে কিন্তু সে এই বলেছে 7 সিস্টার্সের কথা।
তো এই জায়গায় অবশ্যই এটি তার ব্যক্তিগত মতামত, কিন্তু ভারত কিন্তু এই যে যেই কথাগুলো বললাম যে ভারত একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি হলে সেটি কিন্তু আসলে তারা সেই দেশের জন্য ভালো নয়। এবং আমাদের বাংলাদেশের মানুষের কথা যদি বলি, তারা কিন্তু এখন অধিকার সম্পর্কে অনেক বেশি সচেতন। এবং আমরা দেখেছি আবরার ফাহাদ হত্যা, আমরা তখন ক্যাম্পাসের ছাত্র, আমরা তখন রাতে ঘুমাতে পারিনি আবরার ফাহাদের এই ঘটনা ঘটার পরে। আমরা দেখেছি যে আবরার ফাহাদ আমার তিস্তার পানির হিস্সা নিয়ে কথা বলবে, সেখানে কেন সেই শুধু এই কথাটি বলবার জন্য আওয়ামী লীগ, ছাত্রলীগের লোকজন কেন তাকে হত্যা করবে? সুতরাং এখানে যে একটা নেক্সাস আছে, এটি আমাদের স্বীকার করতে হবে। এবং একজন হাদি ভারতীয় আগ্রাসন বিরোধী কথাবার্তা, বক্তব্য দেওয়ার ফলে যদি তার আজকে এই অবস্থা হয়, বাংলাদেশে হাজার হাদি জন্ম নেবে। এবং আমরাও কিন্তু ক্রমাগত বলে যাচ্ছি যে ভারতীয় আগ্রাসন কেন, কোনো দেশে ভারতীয় আগ্রাসন বলেন, পাকিস্তানি আগ্রাসন বলেন, কোনো আগ্রাসনের মধ্যে বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ তার স্বাধীনতা অর্জন করেছে এবং এই স্বাধীনতা ধরে রাখার জন্য আমাদের সকল রাজনৈতিক দল বলেন, সবাইকে আসলে এই একটা বিষয় ঐক্যবদ্ধ থাকতে হবে যে বাংলাদেশপন্থী রাজনীতি হবে, বাংলাদেশের মানুষ বাংলাদেশপন্থী হবে। অনেক ধন্যবাদ। সাইদ আব্দুল্লাহ, এই প্রসঙ্গে আপনার কিছু বলার আছে? আমার কাছে যেটা মনে হয় যে একটা দেশ আর একটা দেশের উপরে যত এই ধরনের দমন নিপীড়নমূলক কাজ করতে থাকে, সেই ব্যাপারটার আমাদের অবশ্যই প্রতিবাদ করা উচিত। প্রতিবাদের ভাষাটাও হওয়া উচিত একটা কনস্ট্রাকটিভ ভাষা, যেটা সত্যিকার অর্থে ভিজিবল, এক্সিকিউট করার মতো, এবং যেটা আবার নতুন করে আরেকটা কোশ্চেন মার্ক তৈরি করে না, কিন্তু কাজের কাজটা হয়। যেমন পলিটিক্সের কথা তো বললেনই, এমনি ধরনের কথা তো আগেও ছিল যে ১/১১ পরবর্তী সরকারের যারা কুশীলব ছিল, সেই কুশীলবদেরকে দেশের বাইরে বের করে দেওয়ার জন্য প্রণব মুখার্জি সাহেবের বড় ধরনের একটা ইম্প্যাক্ট ছিল। কোয়ালিশন ইয়ার্স বইটা যদি পড়া যায় বাংলাদেশের, আমার কাছে মনে হয় কি কিছু কিছু পলিটিক্যাল বই আছে, এই বইগুলো আসলে একেবারে বাংলায় অনুবাদ করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া উচিত। কোয়ালিশন ইয়ার্স বইটা হলো এই ক্যাটাগরির একটা বই। প্রণব মুখার্জিকে বই পড়ার সময় কই? আমার কাছে মনে হয় যারা রাজনীতি করবে, যারা রাজনীতি করবে তাদের পড়ার হ্যাবিটটা গ্রো করাটা মোটামুটি একদম ওয়াজিব ক্যাটাগরির কাজ। কারণ না পড়লে আপনি তো জানতেই পারবেন না। রাজনীতি তো শুধু এইটা না যে মিটিং মিছিলে বড় গলায় করে রক ফুলায় কি বক্তব্য দিলেন, এইটা না। রাজনীতির ভেতরে অ্যানালাইসিসটা খুব গুরুত্বপূর্ণ। এটা না বোঝার জন্য জাসদ, আমি একটু ইতিহাস পড়েছি, হয়তো আপনাদের মতো এত অভিজ্ঞ আমি না। জাসদ বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে এসে ধূপ করে জ্বলে উঠলো, ওঠার পরে ধূমকেতুর মতো আবার নিভেও গেল জ্বলে। এর কারণটা ছিল তারা বড় গলায় রক ফুলায় অনেক বক্তব্য দিতে পারতো, এমন অনেক কিছুই বলতে পারতো যেটা আসলে এক্সিকিউট করার মতো ছিল না, কিংবা তারা ভুল সময়ে ভুল রাজনীতিটার পথে পা দিয়েছিল। তারা গ্র্যাজুয়ালিজম না বুঝে তারা মনে করেছিল যে মুখ দিয়ে বলবো, আঙ্গুল দিয়ে নাচাবো, কিছু একটা বড় গলায় বলবো, এবং দ্যাট ইজ পলিটিক্স। কিন্তু পলিটিক্সটা যেটা চলে অনেকটা চেকস অ্যান্ড ব্যালেন্স থাকে এই জায়গাতে। এবং এই জাতীয় কথা ধরেন যে আমি সবসময় একটা কথা বলি যে আমাদের তিস্তার পানির হিস্সা দরকার, আমাদের পদ্মার পানির হিস্সা দরকার। টিপাই মুখ বাদ দেওয়ার পরে খালেদা জিয়াও তো অত্যন্ত ভোকাল ছিলেন 2009 সালে, 13 সালে, এবং খালেদা জিয়ার বক্তব্য নিয়ে ভারতের পার্লামেন্টেও অনেক মতামত দেওয়া হয়। তারপরে আমি আসি কোয়ালিশন ইয়ার্সের বইয়ের যে কথাটা বললাম, ওই টাইমে ওই ১/১১ কুশীলবদের কিভাবে দেশের বাইরে বের করা হয়, এবং সেটার কিন্তু একটা ইঙ্গিতপূর্ণ কমেন্টও কোয়ালিশন ইয়ার্স বইয়ের ভেতরে আছে, যে ওই যে সেফ এক্সিটটা দিয়ে দিবে এবং সেটা দেওয়ার জন্য ভারতের হস্তক্ষেপ কামনা করছে, এবং ওইটার পরিবর্তে তারা শেখ হাসিনাকে সুন্দর মতো বসায় দিচ্ছে এই যে মেকানিজম। বা 2014 সালে সুজাতা সিং এসে এরশাদের সাথে কি করলো না করলো সেই সব বাংলাদেশের মানুষ জানে। আবার 2018 সালের ইলেকশনের পরে, 2024 সালের ইলেকশনের পরে আমি আবার খুব মনোযোগ দিয়ে ইভেন্টগুলো খেয়াল করতাম। ওইটার পর আমি দেখতাম যে সবার আগে কোন দেশটা এসে শেখ হাসিনাকে কংগ্রেচুলেট করছে। ইন্টারেস্টিং কিছু ফিচার আছে, এই লিস্টটা অবধারিতভাবে সবসময় ভারত থাকতো। ভারতের আগে চায়নাও একবার করেছে, এবং তার আগে রাশিয়াটা থাকতো। এবং এই যে কাজগুলো করেছে তাতে করে এই যে নেক্সাসের যে ব্যাপার, এটা তো খুবই অবধারিত ব্যাপার ছিল। এই জন্যই কেউ না কেউ বলেই ফেলতো একবারে যে আমাদের রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বা ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন তা মনে রাখবে। কিন্তু আমার কাছে কি মনে হয়, আমাদের মতবাদ ওইটাই হওয়া উচিত যে বাইরে আমাদের কোনো প্রভু নাই, আমাদের সাথে কি আছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে, বা আমরা নেগোশিয়েট করতে পারি। আমরা আদানিকে নিয়ে এসে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিতে পারি না। বা অনেক মানুষ নব্য বিপ্লবী হয়েছে, এখন অনেক কিছুই বলা যায়। এশিয়া এনার্জিকে নিয়ে এসে বাংলাদেশে কি করেছিল, কোনো না কোনো উপদেষ্টা তো আছেন যে একটা সময় ছিলেন যে বিনিয়োগ উপদেষ্টা ছিলেন। এশিয়া এনার্জিকে বাংলাদেশে নিয়ে এসে, আমি অন রেকর্ড বলছি, এশিয়া এনার্জিকে বাংলাদেশে নিয়ে এসে ওই টাইমের সরকারের সাথে কাজটা ভালো করে নাই। কিন্তু তারাও এখন দেখা যায় যে হাওয়া বুঝে তারাও তাদের মতো করে নানা ধরনের বক্তৃতা দিয়ে বেড়াচ্ছে। এই জন্য আমি বলি দেশপ্রেমের ব্যাপার, ভারত বিরোধিতার ব্যাপার, এটা কি হিসেবে হওয়া উচিত, আমরা কাজটা কি করছি। দেখা গেল আমরা কাজই করলাম না,
শুধু মুখ দিয়ে পটর পটর করে অনেক কিছু বললাম কিন্তু কাজের কাজটা হলো না, এইটা না। আমি দেখতে চাই যে বাংলাদেশে যাতে আর বর্ডার কিলিং এ যাতে কোনো লোক না মরে, বর্ডার কেন্দ্রিক যে অপরাধগুলো আছে সেটার বিচার হওয়ার সুস্পষ্ট বিধান প্রবিধান আছে, সেটা অনুযায়ী বিচার হতে থাকবে, সমস্যা তো নাই। তারপর আমার পানির হিস্সা আমরা পাবো, বিভিন্ন জায়গায় বাণিজ্য ঘাটতি ঠিকমতো কমায় নিয়ে আসার চেষ্টা করতে হবে, আমাদেরকে কেউ তার দাসের মতো মনে করতে পারবে না, আমাদের মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকবে। কিন্তু এই ব্যাপারগুলোকে যদি ধরেন আমরা ইগনোর করে এমন এমন কিছু কমেন্ট করি যেটা আসলে টেরিটোরিয়াল থ্রেট তৈরি করতে পারে এবং অন্য রাষ্ট্র এই মৌকাগুলো পাওয়ার আসলে চেষ্টা করে, তারা যেটা চাই। এমন ওই যে খেলার ভিতরে কি হয়, আপনি যদি একটা ভুল চালটা দেন এর মিনিংটা হইল অন্যকে আপনি সেই স্পেসটা দিয়ে দিচ্ছেন যে পুনরায় এসে তার একটা অসৎ কাজকে জাস্টিফাই করে দেওয়ার চেষ্টা করা। এই জন্য আমি মনে করি রাজনীতিবিদদের একটু পড়াশোনাও করা উচিত এবং আমরা কি বলছি কি ইম্প্যাক্টটা হচ্ছে সেই ব্যাপারটাও জরুরি। কারণ আপনি হাততালি পাওয়ার জন্য অনেক কিছু বলতেই পারেন, বাংলাদেশে এমন অনেক রাজনীতিবিদরাই ছিলেন যে যাদের কাজে ছিল যে কিছু একটা বলে পত্রিকার হেডলাইন হওয়া, কিন্তু এসেনশিয়ালি আপনি মানুষের কাছে যদি যান, মানুষের সার্ভিসটা যদি নিশ্চিত করতে পারেন, আমার কাছে মনে হয় জিয়াউর রহমান সাহেবদের মতো মানুষ এই কারণে রোল মডেল, কারণ তারা মুখ দিয়ে কথা বলতেন কম, কাজের কাজটা করতেন এবং দেশের সার্বভৌমত্বের প্রতি তাদের আসলে বিন্দুমাত্র কোথাও নেগোশিয়েট এমনভাবে করতেন না যাতে দেশের ক্ষতিটা হয়। কিন্তু দেখেন মুখ দিয়ে তো কথা বলতেন না, তারা তো সেলিব্রেটেড হয়েছেন। সো আমাদের মনে হয় ওই পদ্ধতির দিকে আগাইতে হবে। অনেক ধন্যবাদ মনিরা, যেহেতু আপনাকে সরাসরি কথা হচ্ছে আমাদের, এবার নির্বাচন তো সামনে, এখন আপনারা কি একাই নির্বাচন করবেন না কোনো জোট মুক্ত হবেন? জোটের বিষয়টি হচ্ছে আমরা তো বলেছিলাম যে এককভাবে নির্বাচনে যাব। এখন তো আমাদের সংস্কার এবং নির্বাচন পরবর্তী সংস্কার এবং নির্বাচন এই দুটি সামনে রেখে আমাদের একটি রাজনৈতিক জোট হয়েছে, সেটি রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এবি পার্টির সাথে। তো সেই আমাদের জোট নিয়েই আসলে আমরা আগাচ্ছি আপাতত। এখন পর্যন্ত তো আমরা 125টি আসনে প্রার্থী ঘোষণা করেছি এনসিপির পক্ষ থেকে এবং প্রত্যেকটি দলই আসলে তারা নিজেদের প্রার্থী ঘোষণা করছেন। আমাদের যে বাকি মনোনীত প্রার্থী তাদের প্রার্থীও ঘোষণা, সেই প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। তো এই মুহূর্তে আমাদের জোটের আলাপ একটু আগাচ্ছে, এটি আলোচনার ভিত্তিতে সামনে আরও দেখা যাবে যে অন্য কোনো দল যুক্ত হয় কিনা, সেটিরও সম্ভাবনা আছে। অন্য ছোট ছোট যে দলগুলো তারাও আসলে আমাদের সাথে বসছে, আলোচনা হচ্ছে। তো এটি আসলে আরও কিছুদিন পরে বোঝা যাবে, কারণ নির্বাচনী জোট তো নির্বাচনের আগ পর্যন্ত আসলে এই আলোচনাটি চলবে। তো আপাতত আমরা যেভাবে করে এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলাম সেইভাবে করে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের যারা নেতাকর্মীরা আছেন তারা নিজেদের আসনে জনসংযোগ শুরু করেছে এবং তারা আসলে সাধারণ মানুষের কাছে যাচ্ছে এবং নির্বাচনটি আমাদের জন্য খুব কঠিন এই কারণে যে যেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতিতে তো আসলে নির্বাচনী ব্যয় একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটি তরুণ রাজনৈতিক দল হিসেবে আমাদের যদিও ইলেকশন কমিশনের পক্ষ থেকে যেটা বলা আছে, আরপিওর পক্ষ থেকে যেটা 25 লাখের বার, সেখানে আমাদের 5 লাখও অনেক বেশি টাকা আমাদের জন্য। সুতরাং সেই জায়গা থেকে আমরা চিন্তা করছি ক্রাউড ফান্ডিং মডেলে যেতে পারি কিনা দলীয়ভাবে। তো খুব দ্রুতই আমরা ক্রাউড ফান্ডিং এর একটা মডেল দাঁড় করাবো এবং সেটির মাধ্যমে আমরা চেষ্টা করব সাধারণ মানুষের সাথে সংযোগ বাড়াতে। এবং এমনিতে তো আসলে তৃণমূলে আমাদের সাথে সবার যোগাযোগ হচ্ছে, সাধারণ মানুষের কাছে যাচ্ছি এবং 21 তারিখ থেকে তো নির্বাচনী প্রচারণা মার্কা সহ শুরু হবে। তো ইনশাল্লাহ শাপলা কলি নিয়ে আমরা আশাবাদী হতে পারি। অনেক ধন্যবাদ, আপনাকে শেষ করতে হচ্ছে। সাইদ আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন।